আমি প্রথমে দিলীপবাবু আপনাকেই জিজ্ঞাসা করি, ডাবল ইঞ্জিন সরকার আপনারা বলছেন, ডাবল ইঞ্জিন কেন্দ্রে এবং রাজ্যে দুদিক থেকেই একই ইঞ্জিন থাকবে, তবেই এ রাজ্যের উন্নয়ন সম্ভব, কেন বলছেন প্লিজ? প্রায় ৪৫ বছর হতে যাচ্ছে, সেই ৭৫ থেকে পশ্চিমবাংলা আর দিল্লির সরকার আলাদা, একই পার্টির সরকার হয়নি। আর যেখানে হয়েছে দুটোর মধ্যে যদি পার্থক্য দেখি আমরা, প্রথম কথা, প্রথম কিছু বিষয় আছে, যেমন ধরুন যেটা প্রায় আলোচনা হয়, সেই আয়ুষ্মান ভারতের ৫ লাখ টাকা গরিব পরিবারের জন্য হোক, বা কিষাণ সম্মান নিধি ৬,০০০ টাকা হোক, এই ধরনের কিছু কেন্দ্রীয় সরকারের যেগুলো জনকল্যাণকারী যে প্রকল্প আছে, তার লাভ পশ্চিমবাংলার মানুষ পাচ্ছেন না। আর এই জন্য গরিব চাষি যারা, তারা সময়ে চাষ করতে পারে না, কারণ তাদের কাছে পয়সা থাকে না। তাই কেন্দ্র সরকার ঠিক করেছিল ৬,০০০ টাকা আমরা বছরে দিয়ে দেবো, যাতে বীজ সার কিনে তারা চাষটা শুরু করতে পারে। এই ধরনের কিছু ব্যাপার, কিন্তু রাজনৈতিক কারণে এখানকার যে বর্তমান সরকার, তারা এগুলো চাইছে না। তো আমরা এই জন্য চাইছি যে কেন্দ্র সরকার যে কল্যাণকারী যোজনাগুলো এখানে লাগু হোক সময় মতো, যাতে এখানকার মানুষ সুযোগ সুবিধা পায়। অন্য রাজ্যে পেয়েছে, তাই তারা আজকে বিজেপিকে ভোটও দিয়েছে। সেখানে যেমন পঞ্চায়েতে, পুরসভা, বিধানসভা, লোকসভাতেও ভোট দিয়েছে, তো মানুষ উপকৃত হয়েছে। তো আমরা সেই জন্য বলছি, এখানকার সরকার কথায় কথায় কেন্দ্র সরকার জবাব দাও, বিরোধিতা ইত্যাদি সব জায়গায় করেন। আর এটা তখন থেকে চলে এসছে, বামপন্থী সরকারের আমল থেকে চলে এসছে। তাতে দেখা যাচ্ছে এতে পশ্চিমবঙ্গ স্বাধীনতার সময় প্রায় 24% জিডিপিতে যোগদান দিত, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে। আজ সেটা 15 থেকে 7-এ প্রায় নেমে গেছে। এই যে নামছে, আমাদের মনে হচ্ছে এটা তার একটা কারণ, এই নিজের মধ্যে লড়াই। গরিব রাজ্যগুলো 7ম পে কমিশনের সুবিধা কর্মচারীদের দিচ্ছে। ত্রিপুরাতে বামপন্থী সরকার ছিল, দেননি, আমরা জেতার পরে সেটাও দিয়ে দিয়েছি। এটা গরিব রাজ্য, সেই দায়িত্বটা বহন করছে। এখানে এত বড় একটা রাজ্য, এর রেভিনিউ অনেক বেশি, ইন্ডাস্ট্রি ছিল, অন্যান্য সুবিধা আছে, এমনকি জিএসটিতেও সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। এরা কেন দিতে পারছেন না? দেখা দেখি হয়তো 6 পে কমিশন ঘোষণা করলেন, কিন্তু কর্মচারীদের 48 মাসের সমস্ত পাওনার ডিউ করে রাখা হয়েছে। এই যে অসুবিধাগুলো, আমার মনে হয়। দ্বিতীয় কথা, রাজনীতিতে কিছু লোককে খুশি করার জন্য আমাদের মুখ্যমন্ত্রীও কেন্দ্রের কোনো বৈঠকে যান না, আমাদের অর্থমন্ত্রী যান না, আমাদের চিফ সেক্রেটারি যান না, এমনকি ডিএমদেরও পাঠান না। তো রাজনৈতিক লড়াইটা কোথায় অবধি হওয়া উচিত? আমার মনে হয় যদি এক পার্টি সরকার হয়, এগুলো হবে না, তাতে বাংলার মানুষের লাভ হবে। সেই জন্য আমরা এক পার্টি সরকার চাইছি, যেটা অন্যান্য প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ইত্যাদি পেয়েছে, এমনকি ত্রিপুরাও। আমি আসবো আপনার কাছে। অধীরবাবু, আমি আপনার কাছে যাই প্রথমে। অধীরবাবু, আপনি কি এই বাক্যের সঙ্গে একমত থাকেন যে আসলে রাজ্যের উন্নয়নের জন্য ওরা বলছেন ডাবল ইঞ্জিন সরকার, আপনি যদি সেই ন্যারেটিভটা নাও নেন, আপনি মনে করেন আসলে একটাই দল থাকা দরকার, একই দলের সরকার হওয়া দরকার? এটা বিজেপির তত্ত্ব যে ভারতবর্ষে একটাই দল থাকবে, সে দলের নাম বিজেপি, বাকি আর কোনো দল থাকবে না। অর্থাৎ ভারতবর্ষে একটা হিন্দু রিপাবলিক হবে, আর কারো কোনো অস্তিত্ব থাকবে না। ভারতবর্ষের কংগ্রেস পার্টি ভারতবর্ষকে 54 বছর 7 দিন ক্ষমতায় থেকেছে। তখন যদি আমরা বলতাম গুজরাটের নরেন্দ্র মোদী, আপনি আর মুখ্যমন্ত্রী থেকেন না, কারণ আমরা ডবল ইঞ্জিন সরকার করব, তা সব রাজ্যের মুখ্যমন্ত্রী কংগ্রেসের হওয়া উচিত, তখন তারা কি বলতেন? সবথেকে বড় কথা, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের পরিকাঠামোটাকে ধ্বংস করতে বিজেপি যে তৎপর, তাদের এই বক্তব্যের মধ্য দিয়ে তা স্পষ্ট প্রমাণিত। ভারতবর্ষের সংবিধানের একদম এক আর্টিকেল 1 যদি দেখেন, সেখানেই বলে দেওয়া আছে যে ভারতবর্ষ আগামী দিনে কোন পথে যেতে চাইছে। ফেডারেল স্ট্রাকচারের কথা আমরা এই কারণেই বলেছি, একটা জায়গায় নাহলে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাবে, আর একটা জায়গায় যখন ক্ষমতা কেন্দ্রীভূত হয়, ক্ষমতা কেন্দ্রীকরণের সঙ্গে সঙ্গে সেখানে স্বৈরাচারী জন্ম হয়, সেখানে আর চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে না। তাই ভারতবর্ষকে একটা যুক্তরাষ্ট্রীয় দেশের কথা ভাবা হয়েছিল। সেই সময় যারা সংবিধান রচনা করেছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, তারা এই নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। আমরা ট্রু সেন্সে কিন্তু ভারতবর্ষ কিন্তু ফেডারেশন নয়, কারণ আমরা কি বলেছি? আমরা বলেছি ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ অনেক রাজ্য মিলে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হলাম। সেখানটায় কোনো রাজ্যের অধিকার নাই সেই ভারতবর্ষ থেকে সরে যাওয়ার, সিসেশন করার কারোর অধিকার নেই। কিন্তু আজকে যে ফেডারেলিজমকে উঠিয়ে দিয়ে যে আজকে যারা এই তত্ত্বের কথা বলছে যে একটাই সরকার ভারতবর্ষে থাকবে, তাহলে ভারতবর্ষ নামক
যে দেশটা ভারতবর্ষ নামক যে সংবিধানটা সেইটাকে চুরমার করে দেওয়ার কথা তারা আখেরে বলছে। ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে কেন্দ্র থাকবে, রাজ্য থাকবে, তার সঙ্গে সঙ্গে কনকারেন্ট লিস্ট থাকবে, তার সঙ্গে সঙ্গে ফিনান্স কমিশন থাকবে, সব কিছুর মধ্যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স সিস্টেম থাকবে। রাজ্যের তার নিজের অধিকার থাকবে, কেন্দ্রের তার অধিকার থাকবে, কেউ কারোর অধিকার হস্তক্ষেপ করবে না, ক্ষমতার বন্টন হবে, ডিভলিউশন অফ পাওয়ার হবে। স্বাভাবিকভাবেই এই যে তত্ত্বটা কিন্তু খুব বিষাক্ত তত্ত্ব, আমি বলে রাখলাম, এটা হচ্ছে একটা টক্সিক কনসেপ্ট। এটা যদি আমরা ভারতবর্ষে ফলো করতে যাই এই ডবল ইঞ্জিনের নামে, তাহলে গোটা ভারতবর্ষ শেষে যাবে। বিজেপি পার্টির অনেক রাজ্য আছে দেশে, কোন রাজ্যে বিজেপি পার্টি আইডিয়াল সরকার চালায়, নোবেল একটা সরকার চালায়, একবার দেখা। এই যে পাশে ইউপি চলে যান, ইউপিতে কি সরকার চলছে? হাততাসের ঘটনায় কি প্রমাণ হয়? সব থেকে ভারতবর্ষে বেশি শিডিউল কাস্ট কোথায় ধর্ষিত হয়? উত্তরপ্রদেশে। ভারতবর্ষে সব থেকে বেশি দেশদ্রোহী কোথায় চিহ্নিত করা হয়? বিজেপি শাসিত রাজ্যে। ভারতবর্ষে ধর্মের নামে অত্যাচার কোথায় হয়? বিজেপি শাসিত রাজ্যে। ভারতবর্ষে লাভ জিহাদের নামে আমাদের যুবক যুবতীদের উপরে খাড়া নামিয়ে আনা কোথায় হয়? বিজেপির রাজ্যে। ভারতবর্ষের কৃষক আন্দোলনকে কোথায় রুখে দেওয়া হয়? বিজেপির রাজ্যে। ভারতবর্ষের কৃষক আন্দোলন যাতে হতে না পারে তার জন্য লোহার পেরেক পুঁতে দিয়ে, কাঁটাতারের বেড়া দিয়ে, বিদ্যুৎ কেটে দিয়ে, জল কেটে দিয়ে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় কোথায়? বিজেপি শাসিত রাজ্যে। তাই দয়া করে আপনারা আপনাদের শাসিত রাজ্য চালান, দয়া করে ভারতবর্ষের উপর অ্যাপ্লাই করতে যাবেন না। ভারতবর্ষের উপর অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না, কারণ পাঞ্জাব দেখিয়ে দিয়েছে যে 50টা নগরপালিকায় লড়লেও মাত্র 0 আসনে আপনাদের ফিরতে হয়। 50-এর মধ্যে 49টা কংগ্রেস দখল করে, একটা আকালি দল দখল করে, 0 হাতে আপনাদের ফিরতে হয়। দয়া করে ভারতবর্ষে যে সমস্ত রাজ্যে আপনারা ক্ষমতা আছেন সেখানকার 12 বেজে 13 করে দিয়েছেন, বাংলাকে আর 12 বাজাতে আসবেন না। অধীরবাবু আসবো আপনার কাছে। সুজলবাবু, আপনারা 34 বছরের রাজ্যে ক্ষমতা চালিয়েছিলেন এবং তখন আপনাদের বিরুদ্ধে এটাই ছিল প্রধান একটা অস্ত্র অন্য বিরোধী দলগুলোর। আপনার রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে অসহযোগিতার পথ নেওয়ায় বা সমিতি কেন্দ্রের বিরুদ্ধে মানছিলা মনমোনা করাতে এ রাজ্যে উন্নয়নের রথের চাকাটা থমকে গেছিল। আর যখন নতুন করে কথাগুলো শুনছি কেমন লাগছে? এই যে কথাটা চলছে বলে বলা হচ্ছে বামেদের আমলে, কথাটাই ঠিক না। বিস্তারিত আলোচনার মধ্যে যাওয়ার যেহেতু সুযোগ নেই, আমি শুধু বলবো যা ছিল বাংলা আর যা 2011 সালে বাংলা এসে দাঁড়ালো, আকাশ পাতাল ফারাক। আপনি যা দেখছেন, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, বিদ্যাসাগর সেতু, নিবেদিতা সেতু, একটা নতুন শহর নিউ টাউন, কিংবা হলদিয়া পেট্রোকেমিক্যাল, কিংবা সল্টলেক ইলেকট্রনিক্স, অনেক বাধা সত্ত্বেও এগুলো কিন্তু বাম আমলের ক্রিয়েশন কিংবা বিকেন্দ্রীকরণ, যেটা গোটা ভারতবর্ষের মডেল। যদিও আমি সে আলোচনার মধ্যে যেতে চাইছি না, বিস্তারিত যদি সুযোগ দেন পরে আবার আসবো, কিন্তু যে আলোচনাটা হচ্ছে একটা ডবল ইঞ্জিন, সাইন্টিফিক্যালি এটা ঠিক না। সাইন্টিফিক্যালি ডবল ইঞ্জিন হয় যখন ইঞ্জিনটা বসে গেছে, তখন আরেকটা ইঞ্জিন টেনে দিতে হয়। দিল্লি বসে গেছে, অতএব চল ভাই এখন রাজ্যগুলোকে টেনে নিয়ে চলি, বিজেপির হাল খারাপ। আদারওয়াইজ সাইন্টিফিক্যালি এটা চলে না। দুই, সোশিওলজিক্যালি পলিটিক্যালিও সেটা চলে না। আপনি খুব নির্দিষ্ট অঙ্কের হিসেবেও যদি আসেন, মহারাষ্ট্রে 2014-তে মানে মোদি সাহেব আসার পর তো ডবল ইঞ্জিনের কনসেপ্ট আসলো, মহারাষ্ট্রে ডবল ইঞ্জিন হলো, হরিয়ানায় ডবল ইঞ্জিন হলো। 2019-এর ভোটে বিজেপির নামতে নামতে মহারাষ্ট্র হেরেই গেল, এত সুন্দর ডবল ইঞ্জিন চলেছে। বা হরিয়ানা, এই কোনো রকমে কোয়ালিশন করে টিকে থাকতে হলো। সোশিওলজিক্যালি পলিটিক্যালি এটা কারেক্ট নয় এবং কনস্টিটিউশনালি তো কারেক্ট নয়। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। যদি কেউ এটা না মানেন আলাদা কথা। একটা অজস্র ধরনের ভাষা, জাতি, সংস্কৃতি, বৈচিত্র্য, এই সবটা মিলিয়ে একটা ভারতবর্ষ, এবং সেটাকে একটা নিগড়ে বাঁধা মানে এক দল, এক দেশ, এক দল, এক ধর্ম, এক ভাষা, খুশি মতন চলা, স্বৈরাচারী একটা মনোভাব, আমাদের কনস্টিটিউশনকে বাতিল করা। ফলে না সংবিধান সম্মত, না রাজনৈতিক সামাজিক নীতিজ্ঞান সম্মত, না বিজ্ঞান সম্মত এই ডবল ইঞ্জিন। এবং ডবল ইঞ্জিনের এফেক্টটা কি? আপনি এক মিনিট যা শুনলেন, ডবল ইঞ্জিনের এফেক্টটা কি? তাহলে সোনার ত্রিপুরা এখন হয়ে গেছে, নিশ্চয়ই সোনার আসাম হয়ে গেছে, নিশ্চয়ই সোনার হাতরাস এখন আমরা দেখতে পাচ্ছি গুজরাটে। এসব বোকা বোকা কথা বলার কোনো মানে নেই। স্বাধীনতা সংগ্রাম অথবা সংবিধান রচনায় যাদের বিন্দুমাত্র ভূমিকা ছিল না বিশ্বাসঘাতকতা ছাড়া,
তারা এখন ভারতবর্ষের সর্বনাশ করার জন্য ডবল ইঞ্জিনের মধ্য দিয়ে একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে আসছেন, যেখানে আমি ছাড়া কেউ থাকবে না, আমরা ছাড়া কেউ থাকবে না, এক দল, এক দেশ, এক ভাষা, এক ধর্ম, এই বিপজ্জনক প্রবণতার দিকে যেতে চাইছে। এটা বাংলার মানুষ মানবে না, বাংলার মানুষ মানে না। বৌদ্ধবাদের মনোভাব থেকেই বাংলা চলে, ভারতবর্ষ চলে, পথ সেটাই। বৌদ্ধবাদ বাদ দিয়ে একা একা আমি চলবো, এটা ভারতবর্ষে চলে না।